নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব বিমল মিত্রের লেখা একখানি ছোট গল্প। গল্পের নাম আশু কাকা। আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প, আশু কাকা। আশু কাকা 3 দিন আমার খোঁজে বাড়িতে এসেছিল এবং 3 দিন আমাকে না পেয়ে ফিরে গেছে। কথাটা শুনেছি বাড়ির লোকেদের কাছ থেকে, কিন্তু বিশেষ কৌতূহল প্রকাশ করিনি। আশু কাকাকে যারা জানে তারা বলতে পারে যে আশু কাকার এই দেখা করতে আসা কোনো উপকারের উদ্দেশ্য নিয়ে নয়। তবু এমন একটা চরিত্র আমাদের আশু কাকা, যার সান্নিধ্য বিশেষ পীড়াদায়কও নয়। আশু কাকার দাবি সামান্য, একটু খাতির, একটু মাতব্বরি করতে দেওয়া, বা বড় জোর টাকাটা শিকেটা। আমাদের দেশে এখন জানাশুনো বলতে কেউ নেই। আশু কাকাও সকলের মতো একদিন চলে এসেছে সপরিবারে। খবর পেয়েছি অন্য সূত্র থেকে, কোনো এক বস্তিতে আছে আশু কাকা সস্ত্রীক। সারা জীবন কোনো চাকরি বা কোনো অর্থোপার্জন করেনি আশু কাকা। দরকার হলে 3 ক্রোশ দূরের কাছারিতে গিয়ে সাক্ষী দিয়ে এসেছে। বিয়ে বাড়িতে কোমর বেঁধে 500 লোক খাওয়ানোর ভার নিয়েছে। বারোয়ারি তলায় বসে সারা রাত যাত্রার আসরে কলকে পুড়িয়েছে। অর্থাৎ আশু কাকা এমন একজন লোক যে সশব্দে বেঁচে থাকে, চারিদিকে নিজের অস্তিত্ব ঘোষণা করে মাথা উঁচু করে ঘুরে বেড়ায়। অথচ সেই সদম্ভ আত্মঘোষণা করবার অধিকারই যেন আছে আশু কাকার। যতদিন গ্রামে ছিল আশু কাকা, যখন ছুটিতে গেছি দেখেছি একটা না একটা কাজ নিয়ে ব্যস্ত। শুধু ব্যস্ত নয়, ব্যতিব্যস্ত। হন হন করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আশু কাকা। বলি, আশু কাকা কোথায় চলেছ? কে? নবনী? যাচ্ছি এবার ছিন্নাথপুর। ওখানে মল্লিকদের পুকুরের তলায় নাকি গাজনের শিব উঠেছে। যাই, দেরি হয়ে গেল বলে হন হন করে হাওয়ায় অদৃশ্য হয়ে গেল। আর একদিন অমনি। কোথায় চলেছে আশু কাকা? ভোর তখন 6টা। হাঁটা দেখে মনে হবে বুঝি 5 ক্রোশ দূরে মাঝদে স্টেশনে ট্রেন ধরতে চলেছে আশু কাকা, কিন্তু তা নয়। কে? নবনী? যাবে আমার সঙ্গে? এবার বর্ষার গাজনার বিলে নাকি জল একেবারে থই থই করে উপচে উঠেছে। চলো না, দেখে আসি। তারপর বারোয়ারি তলায় যাত্রার বায়না করে আসা, অটল চক্রবর্তীর বেয়াই বাড়িতে গিয়ে জামাইয়ের খোঁজ খবর নিয়ে আসা, গঞ্জ থেকে হরিসভার খোল কিনে আনা, ইত্যাদি ইত্যাদি অনেক কাজের মানুষ আশু কাকা। সেই আশু কাকা একদিন গাঁ ছেড়ে কলকাতায় চলে এসেছে। দরিদ্র সংসারের মালপত্র যা কিছু এনেছে, আর সঙ্গে এনেছে একটা ছিপের বান্ডিল, হুঁকো, কলকে আর কাকিমাকে। শান্ত শিষ্ট মানুষটি এই কাকিমা। মার কাছে গল্প শুনেছি। কতদিন খেতে বসে আশু কাকা 2টি 2টি করে হাঁড়ির সমস্ত ভাত চেয়ে নিয়ে খেয়ে ফেলেছে। মাছের টকটা ভারী চমৎকার রেঁধেছ বড় বউ। দাও দাও, আর 2টি ভাত দাও তো। সতী সাথী কাকিমা নিজের ভাগের ভাত রুটিও স্বামীর পাতে ভক্তি সহকারে তুলে দিয়েছে। তারপর কে আবার নিজের জন্য রাঁধে?
এমনি করে কাকিমার কত দিন উপোস করে কেটেছে, আশু কাকা তার খবরই রাখেনি। আজও মনে আছে, আশু কাকা সকালবেলা গাড়ু নিয়ে মাঠে যেত। ফেরবার সময় কোঁচড়ে কিছু কাঁচা লঙ্কা, পটল, গাড়ুর মুখে একটা পাকা আম বসানো, আর ডান কাঁধের উপর একটা বিরাট মানকচু কিংবা মোচা। সকাল বেলায় সারাদিনের খাবার জোগাড়টা হয়ে থাকতো। দুপুরবেলা বারোয়ারি তলার বটগাছের ছায়ায় মাছের মাচার উপর ভিজে গামছা কাছে নিয়ে দিবানিদ্রা। জীবনের ৫৫টা বছর এমনি করে নিশ্চিন্তে নির্ভাবনায় কাটিয়ে দিয়ে আশু কাকা অবস্থা চক্রে পড়ে গ্রাম ছেড়ে কলকাতায় চলে এলো একদিন। রাস্তায় একদিন কার মুখে যেন শুনেছিলাম, আশু কাকারা এসে কলকাতায় বরানগরে না টালিগঞ্জে কোথায় যেন উঠেছে। সে অনেক দিন হলো। তারপর কতদিন কেটে গেল। এতদিন পরে আবার আশু কাকার সংবাদ পেলাম। শুধু পেলাম নয়, সশরীরে আমার বাড়িতেই এসে গেছেন শুনলাম। সেদিন আমার অফিসেই। আমার অফিসের ঠিকানাটা আশু কাকার জানার কথা নয়, কিন্তু ঠিকানা জোগাড় করে দেখা করতে আসা এ শুধু আশু কাকার পক্ষেই সম্ভব। চেয়ারটা নির্দেশ করে বললাম, বসো আশু কাকা, বসো। বসবার আগে অফিসের চারিদিকে একবার ভালো করে চেয়ে দেখে নিলে। মাথার উপরের পাখা, দেওয়ালের গায়ে ঘড়িটা, টেবিলের উপর পিতলের কলিং বেল, ইস্পাতের আলমারি, ইত্যাদি ইত্যাদি। আশু কাকা চেয়ারে বসে অন্যদিকে দেখতে দেখতে বললে, বেশ জায়গায় অফিস তোমার নবনী, বেশ সাজানো অফিস, কিন্তু আসতে যেতে পেরান বেরিয়ে যায়। এ পিঠের বাস ভাড়ায় 14 পয়সা নিয়ে ছাড়লে। হঠাৎ যেন কাজের কথা মনে পড়ে গেল। বললে, ভালো কথা, 3 টাকা 12.5 আনা দাও দেখিনি। তোমার জন্য এই 4 দিনে 3 টাকা 12.5 আনা পয়সা খরচ করে ফেলেছি। বাসে, ট্রামে, রিক্সায় মোট তোমার গিয়ে ওই 3 টাকা 12.5 আনাই দিতে হচ্ছে। কিন্তু কাছারিতে সাক্ষী দিতে গিয়ে যেমন জলখাবার রাহা খরচ নেওয়ার স্বভাব আশু কাকার, এও তেমনই। এ আমার জানা ঘটনা। অতএব এক্ষেত্রে নির্বিবাদে টাকাটা বের করে দেওয়াই নিয়ম। আর আশু কাকা 4খানা 1 টাকার নোট কোচের খুঁটে বেঁধে কোমরে গুঁজে রাখবে, এটাও তেমনই পরিচিত দৃশ্য। এ নিয়ে আমার প্রশ্ন বা বিস্ময় প্রকাশ করবার কথা নয়। শুধু জিজ্ঞেস করলাম, বাড়ির সব খবর কি কাকা? বাড়ির খবর পরে শুনো, আর তাছাড়া তা শুনেই বা কি করবে? সে তাকে, যে কাজের জন্য আমি এসেছি। এই কথাটাই আশু কাকার আসল কথা। আশু কাকার পথ বড় সোজা। ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলতে জানেন না আশু কাকা। সরল কথার মানুষ। মনের আর মুখের কথার মধ্যে কোনো তফাৎ নেই আশু কাকার। বললে, অটলদার বাড়িতে তোমার নেমন্তন্ন হয়েছে? বললাম, হ্যাঁ কাকা, হয়েছে তো। ম্রিয়মান নয়, অভিমান নয়, লজ্জা দুঃখ কিছু নয়। আশু কাকা যেন পরে শারীরিক অসুস্থতা নিয়ে ডাক্তারের সঙ্গে কথা কইছে। বললে, তোমারও হয়েছে? বললাম, তোমার নেমন্তন্ন হয়নি কাকা। স্বগতোক্তি সুরে আশু কাকা বলে যেতে লাগলো, ব্যাপারটা কিরকম হলো বলো তো? শ্যামবাজারের পেরবোধের বাড়িতে গিয়ে শুনলাম ওদেরও নেমন্তন্ন হয়েছে। টালিগঞ্জের অশ্বিনীদের বাড়িতে গিয়ে শুনলাম ওদেরও নেমন্তন্ন হয়েছে। বালিগঞ্জের সিধুদার বাড়িতে গিয়ে শুনলাম ওদেরও হয়েছে। খানিকক্ষণ চুপচাপ। আশু কাকা বললে, অথচ বলতে পারবে না যে আমার ঠিকানা জানে না? সিধুদার ছেলেকে দিয়ে আমার বাসার ঠিকানাটাও ওদের কাছে পাঠিয়েছিলাম। তাহলে? মহা সমস্যার কথা তুলেছে আশু কাকা। ভেবে বললাম, আচ্ছা, এমনও তো হতে পারে যে ওরা নেমন্তন্নর চিঠি পাঠিয়েছে, কিন্তু পোস্ট অফিসের গোলমালে। সে কথা বললে হবে না। নিজে রোজ পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিচ্ছি,
আজও গিয়েছিলাম। আরও ভাবিয়ে তুললে আশু কাকা। বললে, এই নিয়ে সব শুদ্ধ 4 দিন হলো। 3 দিন গেছি তোমাদের বাড়িতে, শেষে তোমার অফিসে এসে হাজির হলাম। খবরটা শুনে পর্যন্ত রাত্রিরে নমনি আমার ভালো ঘুম হয় না। এই ব্যাপারে আশু কাকার মতো লোকের ঘুম না হওয়ারই কথা। আশু কাকা আবার বলতে লাগলো, অথচ ভাবো একবার, অটলদা তখন বেঁচে। বড় মেয়ের বিয়ের সময় কলা পাতা থেকে শুরু করে পান পর্যন্ত এই আশু ঘোষ একলা জোগাড় করেছিল। তারপর খানিক থেমে আবার বললে, তারপর বড় ছেলের বিয়েতে যখন শেষ পর্যন্ত ছানা এসে পৌঁছলো না সন্ধেবেলা, মনে আছে? অটলদা মুখ কালি করে আমার 2 হাত জাপটে ধরলে, বললে, কি হবে আশু? সেসব দিনের সুখ স্মৃতি বোধহয় আশু কাকাকে বিচলিত করে তোলবার পক্ষে যথেষ্ট। কিন্তু এত সহজে মুষ্টে পড়বার লোকও তো আশু কাকা নয়। বললে, যাক গে নবনী, সেই খবরটা নিতেই এত দূরে তোমার কাছে আসা। পরশু বিয়ে, অথচ আজ সকাল পর্যন্ত কোনো খবরাখবর না পেয়ে। যাক গে। যেন হতাশায় বিরক্তিতে ও প্রসঙ্গ আর আলোচনা করবে না এমনই ভাবে মুখের কথাটাকে অসম্পূর্ণ রেখে থেমে গেল আশু কাকা। বললাম, তোমার খাওয়া হয়েছে নাকি আশু কাকা? বেলা তো 2টো বাজতে চলল। আশু কাকা সেই ভোরবেলা বেরিয়েছে অনেক তালে, সুতরাং খাওয়া আর কেমন করে হবে? এখানে এই শহরের ব্যস্ত আবহাওয়াতে এসেও আশু কাকার ব্যতিব্যস্ত ভাবটা কাটেনি। হোটেলে যেতে যেতে বললাম, কাকিমা কেমন আছে কাকা? তোমার কাকিমার কথা বলো না নবনী, তিনি মারা গেছেন। আমি যেন চমকে উঠলাম। নিঃসন্তান আশু কাকা বিপত্নিক হলো কবে? কিন্তু এমন নিঃসংকোচে স্ত্রীর মৃত্যু সংবাদটাই বা কে দিতে পারে এক আশু কাকা ছাড়া? জিজ্ঞেস করলাম, কি হয়েছিল শেষকালে? হবে আবার কি, একরকম না খেতে পেয়েই মারা গেল বলতে পারো। তা সে কথা থাক। অটলদার বাড়িতে ইদানিং গিয়েছিলে নাকি নবনী? বললাম, হ্যাঁ, এই তো কালই গেছি। আমার বিয়েতে ওরাই সব করেছিল, এখন আমি না গেলে খারাপ দেখায়, তাই যাওয়া। কদিন ধরে প্রায় যাচ্ছি, যাবতীয় কেনাকাটা। আশু কাকা কথাটা লুফে নিলে, বললে, খাওয়া দাওয়ার কিরকম বন্দোবস্ত হচ্ছে দেখলে? যা যা হচ্ছিল বললাম। শুনে আশু কাকা ভীষণ দমে গেল। বললে, সব লণ্ডভণ্ড হয়ে যাবে। অটলদার নেই, আমাকেও নেমন্তন্ন করলে না, কি যে হবে। আশু কাকা মাথায় হাত দিয়ে বসবার জোগাড়। বললে, কিন্তু মাছের কি হচ্ছে নবনী? মাছ তো দেখলাম আমার সামনে অর্ডার দিলে। কি করকম মাছ? বললাম, একরকম মাছের কথাই তো শুনলাম। আমার সামনে 1.5 মণ মাছের তো অর্ডার দেওয়া হলো। আশু কাকা বলে উঠল, সব পণ্ড হবে নবনী, এই তোমায় বলে রাখছি। দেখো, অটলদা বেঁচে নেই, আমি নেই, কি যে করবে ছেলে ছোকরারা, বদনাম হয়ে যাবে মাঝখান থেকে, দেখে নিও। বললাম, আর দইওয়ালা এসেছিল, তাকেও বুঝি দইয়ের অর্ডার দেওয়া হলো? কি দই? তা তো জানি নে কাকা। আশু কাকার জন্যে ভালো করে মাংসের অর্ডার দিয়েছিলাম আর পরোটা। ভিতর থেকে গন্ধ আসছিল। একটু যেন অন্যমনস্ক হয়ে গেল আশু কাকা। একজন ওয়েটার এসে যথারীতি ময়লা নেতা দিয়ে টেবিলটা পরিষ্কার করে গেছে। মনে হলো আশু কাকার যেন লোভ সামলানোর দায় হয়ে উঠেছে। হঠাৎ নিজের ধুতির কোঁচাটা দিয়ে পরিপাটি করে টেবিলটা সাফ করতে লাগলো আশু কাকা। বললে,
বড্ড ময়লা টেবিলটায়। মাংস এলো, পরোটা এলো। আশু কাকা বললে, খাঁটি পাঁঠার মাংস তো নবনী, দেখো আমরা সেকেলে লোক। অভয় দিতেই আশু কাকার মুখ ভর্তি হয়ে উঠল মাংসে। তারপর আস্তে আস্তে লক্ষ্য করতে লাগলাম আশু কাকার খিদেও খাঁটি, আশু কাকার খাওয়ার রীতিটাও খাঁটি। কারণ আশু কাকা মানুষটাই যে খাঁটি। প্রত্যেকটি গ্রাসের সে কি ভঙ্গি, প্রত্যেকটি খাদ্যবস্তু নিয়ে সে কি কসরত, নিঃশ্বাসে প্রশ্বাসে, ঝোলে ঝালে, আঙুলে, প্লেটে, মুখে, ঠোঁটে, সবার উপর চোখের দৃষ্টিতে সে কি সামঞ্জস্যময় মুভমেন্ট। আমি দেখতে লাগলাম। হঠাৎ একটা মাংসের হাড় জিভ দিয়ে দাঁত দিয়ে কায়দা করতে করতে আশু কাকা শখেদে বললে, তোমার কাকিমা না খেতে পেয়ে মরেছে, এই কথাটা আমি বলতে পারি না নবনী। অনেকক্ষণ ধরে খেয়ে খেয়ে একসময় খাওয়া শেষ হলো আশু কাকার। হাত ধুয়ে এসে বসলো আবার। বললে, বেশ খাওয়াটা হলো আজ, অনেক দিন পরে মাংস খেলাম সত্যি। সেই 2.5 বছর আগে বারোয়ারিতলার দুর্গাপুজোর সময় মহা অষ্টমীর দিন। পরিতৃপ্তির একটা সশব্দ উদ্গার তুলল আশু কাকা। কিন্তু মনে মনে বুঝলাম আশু কাকার সমস্যার কোনো আশু সমাধান যেন হলো না। আশু কাকা বিদায় নেবার পরেও অনেকক্ষণ ধরে ভাবলাম, আমি গিয়ে প্রস্তাব করব নাকি? বাড়িতে কত আত্মীয় অনাত্মীয়, অনাহত রবাহত আসবে, তাদের সঙ্গে আশু কাকার নামটা জুড়ে দিতে যদি আপত্তি না থাকে। নামমাত্র একটা নেমন্তন্নর চিঠি, তাতেও কি আটকাবে? নিমন্ত্রিত সম্ভ্রান্ত অভ্যাগতদের মধ্যে বিশিষ্ট একজন হতে চায় আশু কাকা। তার সেই বাসনা কি অযৌক্তিক কিংবা একান্তই হাস্যকর? অপরের শুধু বিপদে নয়, উৎসবেও যে তার একটা অধিকার আছে। আজ অটলদার নেই বলেই কি আশু কাকার সমস্ত অধিকার লুপ্ত হবে? নাকি আশু কাকা আজ ঠিকানাহীন বলেই এই অবজ্ঞা? কিন্তু আমার অবাক হতে তখন অনেক বাকি ছিল বুঝি। বিয়ের দিন নয়, বৌভাতের দিনের ঘটনা। একটু সকাল সকালই গিয়েছিলাম। নেহাত নিমন্ত্রণ রক্ষা করা নয়, সন্ধে হবার সঙ্গে সঙ্গে পৌঁছেছি। গিয়ে পৌঁছতেই প্রথমে আশু কাকা ছাড়া আর কার সঙ্গে দেখা হবে? ফর্সা একটা পাঞ্জাবি পরে খালি পায়ে এগিয়ে এলো আশু কাকা। এসেই ধমকে সুরে বললে, এই গিয়ে এখন তোমার আশা হলো নবনী? তোমরা বাড়ির লোক হয়ে যদি আসতে এত দেরি করো। দাঁড়াও, আসছি। বলেই আশু কাকা বাড়ির ভিতর সোজা চলে গেল এবং তার একটু পরেই ফিরে এলো আবার। বললে, রান্নাটা নিজে তদারক করছি কি না, পোলাওটা নামলো, একটু চেখে এলাম। আজ রান্নাটা খেয়ে দেখো, যদি ফার্স্ট ক্লাস না হয় তো আমি কান মুলতে মুলতে না খেয়ে বাড়ি চলে যাব এ বাড়ি থেকে। আরো কয়েকখানা গাড়ি এসে পড়ল। আশু কাকা দৌড়ে গেল ওদিকে অভ্যর্থনা করতে। বড় ছেলে ছবি, ছোট ছেলে রবি। রবির বিয়ে। কর্তা ব্যক্তির মধ্যে ছবি একলা। অভ্যর্থনা আয়োজন চূড়ান্ত হয়েছে। আলো, লোকজন, গাড়ি, ফুলের মালা, কোনো ত্রুটি নেই। চাকর বাকর, কর্মচারী, দারোয়ান, লোকলস্কর, কিছুরই শেষ নেই। কিন্তু সকলের উপরে আছে আশু কাকা। আশু কাকা নজর সব দিকে। আশু কাকা একবার দৌড়ে ভিতরে যায়, আবার বাইরে আসে। ওরে, অসময়ে মাটির গেলাসগুলো ধুয়ে সাজিয়ে রাখ বাবা। হ্যাঁ রে, নেবুগুলো কাটবো কি আমি? ও ঠাকুর, লুচির কড়া চড়িয়ে দাও, 7টা বেজে গেছে। এই যে, আসুন আসুন, বড় আনন্দ হলো। অটল দাদা আজ নেই, তিনি থাকলে দেখে যেতে পারতেন। তার ছেলের বিয়েতে কোনো ত্রুটি আমরা হতে দিইনি। সমাগত অভ্যাগতদের মধ্যে বসে বসে ভাবছিলাম, কেমন করে কি হলো? কোনো খুঁতি নেই কোথাও। আশু কাকাও তো ঠিক শেষ পর্যন্ত এসে পড়েছেন। তবে কি তাকে নিমন্ত্রণ করা হয়েছিল নাকি?
আশু কাকার আচরণ দেখে তো মনে হচ্ছে এখানে তার বহুদিনের যাতায়াত, অন্দরমহলেও অবাধ গতি, কিন্তু 3 দিন আগেও তো টের পাইনি। আশু কাকা হঠাৎ ইঙ্গিতে আড়ালে ডাকলে। কোমরে একটা তোয়ালে জড়িয়েছে, হাতে চায়ের কাপ। এরই মধ্যে 3-4 কাপ চা শেষ করতে দেখলাম। কানের কাছে মুখ এনে আশু কাকা বললে, তুমি বলেছিলে শুধু রুই মাছের কালিয়ার কথা, ভেটকি মাছের ফ্রাইটাও করিয়েছি। কারিগর ভালো, খেয়ে দেখো, মন্দ করেনি। এই লুচির কড়াটা নামলেই পাতা সাজিয়ে দেব। আর একটা কথা, চায়ের কাপে চুমুক দিয়ে বললে, মাংস হবার কথা ছিল না, আমি ছবিকে বলে করালাম। বললাম কতই বা খরচ, তোমার মাংসটা করা চাই। অটলদা খেতে ভালোবাসতেন। আবার চায়ে চুমুক, একটু থেমে বললে, নতুন বিলিতি বেগুনের একটা চাটনিও করিয়েছি, দেখো একটু ঝাল ঝাল। কিছু ভাবনা নেই, আমি তোমার পাশেই বসবো, কোনটার পর কি খেতে হবে সব বলে দেব, কিচ্ছু ভাবনা নেই তোমার নবনী। আশু কাকা যেন আমার পরম উপকার করলে, এমনই একটা বিশ্বাস আশু কাকার বক্তব্যের পিছনে। আশু কাকা অন্তরে অন্তরে বিশ্বাস করে নেমন্তন্ন বাড়িতে কাউকে অগ্রিম খাবার তালিকা জানিয়ে দেওয়া একটা পরম উপকারের সামিল। কিন্তু যে প্রশ্নটা আমার মনের মধ্যে খচখচ করে বিঁধছে, সেটা আর উত্থাপন করবার ফুরসত পেলাম না। হঠাৎ আশু কাকা বৈঠকখানায় ঢুকলো 2 হাত জোড় করে। তাহলে এবার উঠতে আজ্ঞা হোক। ঠাকুরমশাই উঠুন। অভিজ্ঞতা, ওঠো ওঠো। ও হরিদাস, গা তোলো ভাই। অশ্বিনীদা, বসে রইলে যে, ওঠো, তোমাকে তো সেই আবার টালিগঞ্জে যেতে হবে। ওই যে সামনের বারান্দায় ঢুকেই ডান দিকের উপরে উঠবার সিঁড়ি, সিঁড়ি বরাবর উঠে পড়ুন। ও অসময়, মাটির কুড়ি গেলাসগুলো উপরে নিয়ে এসো, আর ঠাকুরকে বলো ভাড়ার থেকে আরো 5 ময়দা নিয়ে যাক, আমি ভাড়ারে বলে দিয়েছি। ও, তোমার নাম কি ভাই? বেশ বেশ, যেমনি বসবে সবাই একজন গরম লুচির ঝুড়ি নিয়ে এদিক থেকে ঘুরে যাবে, আর ওদিক থেকে আর একজন ভেতরের বালতি নিয়ে নিরামিষ ঘি ভাত দিতে থাকবে। তারপর তেতলার ছাদে সবাই বসে গেছি। আশু কাকা নিজেই এসে বসিয়ে দিয়ে গেছে তার নির্দিষ্ট আসনে। আমার পাশের কুশাসনে নিজের তোয়ালেটা রেখে গিয়েছে, অর্থাৎ আশু কাকার জন্য আসন সংরক্ষিত রইল। সবাই বসে গেছে। ডাইনে বাঁয়ে 2 সারি নিমন্ত্রিতদের মধ্যে আশু কাকা একলা তদারক করতে বেরিয়েছে, প্রধান সেনাপতি সৈন্যদের কুচকাওয়াজ পরিদর্শনের মতোই। ও অসময়, হা করে কি দেখছো ওখানে দাঁড়িয়ে? কারুর গেলাসের যে জল নেই দেখতে পাচ্ছ না? ওহে, তোমার নাম কি? শোনো, এদিকে শোনো, এরপরে মাংসের পোলাওটা নিয়ে আসবে তুমি, আর বসন্তকে বলবে তার আগে নিরামিষ মুগের ডালটা গামলায় যেন ঠিক করে রেডি করে রাখে, তারপর ছোলার ডালের মুড়ি ঘন্ট। ও সিধুদা, তুমি মোটে কিছু খাচ্ছ না যে? গরম 2খানা লুচি দিই? তুমি তো বরাবর মাংসের পোলাওটা খেতে ভালোবাসতে, ফেলে রাখলে যে। ও হরিদাস, খাও খাও, তোমাদেরই তো খাবার বয়স। তোমাদের বয়সে আমরা একটা আস্ত পাঁঠা 1 লাখে হজম করেছি। অশ্বিনীদা, ভালো করে পরিবেশন করা হচ্ছে না? এ কি খাওয়া হচ্ছে? যেদিকে দেখবো না সেই দিকেই বেবন্দোবস্ত। ওহে, এবার মাছ নিয়ে এসো, কালিয়াটা। ফ্রাইটা কেমন হয়েছে ঠাকুরমশাই? নিজে তদারক করে করিয়েছি, আমার হাতের কারিগর পেলে অবশ্যই আরো ভালো হতো। এবারে আশু কাকা সোজা এসে তোয়ালে তুলে কুশাসনে বসে পড়লে। বললে, বরের ব্যাচে বসলেও চলতো, কিন্তু থাকি অনেক দূরেছে। বলে ভাজা দিয়ে লুচি মুখে পুরে বললে, কি করছো নবনী?
শাক ভাজা কুমড়োর ঘ্যাঁট দিয়েই পেট ভরিয়ে ফেললে যে। ওদিকে ভালো ভালো জিনিসগুলো যে এখনো বাকি রয়ে গেছে। বাড়ির আসল কর্তা ছবি, কিন্তু আশু কাকার কাছে কেমন যেন ম্রিয়মাণ হয়ে গেছে। ছাদের এক কোণে দাঁড়িয়ে তদারক করছে, কিন্তু কার্যকর তদারক হচ্ছে না যেন। খেতে বসেও আশু কাকার শান্তি নেই। ও অসময়, গেলাসগুলো একবার দেখো, কার জল চাই না চাই। এইবার মাংসের পোলাওটা দিয়ে মাংসের কালিয়াটা নিয়ে এসো চট করে। আশু কাকা মুখ দিয়ে খায়, কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে চারিদিকে। কিসের পরে কি পরিবেশন করতে হবে, কার পাতে কি নেই, কে খাচ্ছে কে খাচ্ছে না, সমস্তই। ও হে বসন্ত, মাংসের কালিয়াটা এই রোতে আরেকবার দেখিয়ে নিয়ে যাও তো। খাও নবনী, খাও খাও। বেশ মাংস দেখে দেখে গোটা 4-5 দাও দেখি এর পাতে। খাও খাও, কে কেমন রান্না হয়েছে বলতে হবে। ওজোর আপত্তি শুনলে না, আমার পাতেও ঢাললে। নিজেও নিলে অনেকখানি আশু কাকা। আশু কাকা খাইয়ে মানুষ। ছবি একবার সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার সামনে এলো। একবার চেয়ে দেখলো আমার পাতের দিকে। কিছু হয়তো বলতে যাচ্ছিল, আশু কাকা বাধা দিলে। বললে, অটলদা, বুঝলে ছবি, অটলদা আর আমি দুজনেই মাংস খেতে ভালোবাসতুম। একবার কাছারির কাজ শেষ করে অটলদা বললে, আশু চল, আজ একটা খাসি কাটা যাক। অটলদার যেই কথা সেই কাজ, খাসি কাটতে হবে। গেলাম মুসলমান পাড়ায়। গিয়ে দেখি, গিয়ে আশু কাকা কি দেখলে বলা হলো না। রসময়ের পা লেগে আশু কাকার জল শুদ্ধ গেলাসটাই উল্টে গেল। তারপর সে এক হৈ হৈ কাণ্ড। জলে পাতায় কুশাসনে এঁটোতে একেবারে একাকার। আশু কাকা ফেটে পড়লে। দেখলে নবনী, কাণ্ডটা দেখলে? কিন্তু তা হোক, আশু কাকার খাওয়া তা বলে নষ্ট হলো না। তখন সবে মাংসের কালিয়া পড়েছিল, তারপরেও অনেক কিছু বাকি। একে একে টমেটোর চাটনি, পাঁপড় ভাজা, দই, মিষ্টি সব এলো। আশু কাকা সকলকে খাওয়ালে এবং নিজেও খেলে কম নয়। হাত মুখ ধুয়ে পান চিবোচ্ছিলাম, এরপর যাবার বন্দোবস্ত করতে হবে। আশু কাকা হন্তদন্ত হয়ে এসে বললে, নমনী, তুমি যেন চলে যেও না, একটু দাঁড়াও, তোমার গাড়িতে যাব যে। ও অসময়, একটা চাঙাড়িতে বেশ করে সব রকম খাবার সাজিয়ে দাও তো। না, ওর দ্বারা হবে না। দাঁড়াও নবনী, নিজে গিয়ে দেখে শুনে আনতে হবে। জিজ্ঞেস করলাম, কি আনবে কাকা? আশু কাকা চলতে চলতে বললে, তোমার কাকিমার জন্য কিছু খাবার নেব বেঁধে, দাঁড়াও দেখি। ঊর্ধ্বশ্বাসে আশু কাকা দৌড়ে ওধারে চলে গেল। আমি দাঁড়িয়ে আছি। ছবি এসে দাঁড়ালো পাশে। বলল, কে ও ভদ্রলোক নবনী? আমি প্রশ্ন শুনে অবাক, কিন্তু আমার উত্তর দেওয়াই হলো না। আশু কাকা সেই মুহূর্তেই এসে পড়েছে, হাতে গামছায় বাঁধা বিরাট এক পোঁটলা। বললে, চলো চলো নবনী চলো। উঠে বসলো আশু কাকা। গাড়ি স্টার্ট দিলাম। আশু কাকার নির্দেশ অনুযায়ী গাড়ি চলেছে আর আশু কাকা পোঁটলাটা 2 হাতে ধরে বসে আছে। বললে, সব নিয়েছি নবনী, নেবুর কুচিটাও বাদ দিইনি। থরে থরে খুঁড়িতে মাটির গেলাসে সাজিয়েছি, মালসায় নিয়েছি পোলাও। আর নিস্তব্ধ রাত, আর একটু পরে নিশুতি হয়ে যাবে সব। গাড়ির ঘূর্ণমান 2 রবারের চাকার শোঁ শব্দ ছাড়া আর কোনো শব্দ কানে আসে না। জ্বলন্ত হেডলাইট সামনের অন্ধকারের পাথরে উজ্জ্বল লিপি খোদাই করতে করতে চলেছে। হঠাৎ প্রশ্ন করলাম, আচ্ছা কাকা, শেষ পর্যন্ত রবিরা তোমাকে নেমন্তন্ন করেছিল তাহলে? কাকা চমকে উঠল। কই, করেনি তো। কখন করলে? করেনি? আমি যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারলাম না। ততোধিক দৃঢ়তার সঙ্গে আশু কাকা বললে, না, করেনি তো। কি জানি কেন হঠাৎ আশু কাকা নিজের মনেই বলে উঠল,
না করলেই বা কি? অন্ধকারের মধ্যেই আশু কাকার মুখের দিকে চেয়ে দেখলাম পরিতৃপ্তির সঙ্গে পান চিবোচ্ছে। সংকোচ লজ্জা কিছু নেই ও মুখে। বললে, না করলেই বা কি নবনী? ওরা কি আমায় চেনে? অটলদা চিনত। অটলদা বেঁচে থাকলে আমাকে নেমন্তন্ন করতে ভুলতো না। তা যাক, ওরা না হয় ছেলে মানুষ, আমি তো আর ছেলে মানুষ হয়ে রাগ করে দূরে থাকতে পারি নে। থামলো আশু কাকা। গাড়ি মোড় ঘুরছিল। সোজা রাস্তায় পড়ে আশু কাকা আবার আরম্ভ করলে, অনেক ভাবলাম বুঝলে নবনী, সেদিন তোমার অফিস থেকে ফিরে গিয়ে অনেক ভাবলাম। বুঝলাম ছবির তো দোষ নেই, ওরা ছেলে মানুষ, ওরা আমায় চেনে না। কিন্তু আমি যদি ছেলে মানুষই করে নেমন্তন্ন করেনি বলে না যাই, সব তাহলে পণ্ড হয়ে যাবে, যে সব লণ্ডভণ্ড হয়ে যাবে। সঙ্গে থেকে অটলদা তো সব দেখছেন, বলবেন আশু আমার মায়ের পেটের ভাই না হয় না হলো, কিন্তু মায়ের পেটের ভাইয়ের চেয়ে কম ছিল কিসে। অনেক ভাবলাম জানো নবনী, শেষে বউ ভাতের দিন ভোরবেলাতে গিয়ে হাজির। নিজের পরিচয় দিলাম নিজেই, কি করব বলো? আশু কাকা যা বলে তা সত্যি বিশ্বাস করে। এবার কোন দিকে যাব কাকা? আশু কাকার উত্তর দেবার আগেই মোড়ের মাথায় হঠাৎ ব্রেক কষতে হলো। ওদিক থেকে একখানি গাড়ি অজান্তে সামনে এসে পড়েছে। কিন্তু হঠাৎ সেই ব্রেক কষার আকস্মিকতায় আশু কাকার হাত থেকে পোঁটলা গেছে খুলে, আর মাথাটা গিয়ে ঠোকর খেয়েছে সামনের কাঁচের সঙ্গে। তারপর সে এক কাণ্ড। ডালে ভাতে দই চাটনিতে মাছ মাংস অত সাজানো চাঙারি হঠাৎ সব উল্টে পড়েছে গাড়ির মেঝেতে। ছত্রাকার খাদ্য সামগ্রী জুতোর ধুলোর উপর মাখামাখি। এ কি হলো নবনী? গাড়ির ভিতরের আলোটা জেলে নেমে দাঁড়ালাম। আশু কাকার চোখে কখনো জল দেখিনি, এবারও জল নেই। কিন্তু এর চেয়ে বুঝি জল বেরুনো ভালো ছিল। এ কি হলো নবনী? তারপর আশু কাকা নিজের হাতে সেই দই, সেই পোলাও, মাংস, মাছ, লুচি, ডাল, যাবতীয় জিনিস আবার ধুলো থেকে আলগোছে তুলতে লাগলো। আর আমি নির্বাক সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম। তারপর প্রত্যেকটি ভাত যখন খুঁটে নেওয়া শেষ হলো, আশু কাকা বললে, আচ্ছা নবনী, তাহলে তুমি এসো, অনেক রাত হয়ে গেছে, আমি এটুকু বেশ হেঁটে যেতে পারবো। আশু কাকা পুঁটুলি নিয়ে সোজা উঠে দাঁড়িয়ে চলতে লাগলো। গাড়িটা পাশের গলির ভেতর ঢুকিয়ে মুখটা ঘুরিয়ে নেব। ছোট গলি, অতি কষ্টে গাড়িটা ঘোরালাম। মনে মনে ভাবছিলাম, আশু কাকা বলেছিল কাকিমা মারা গেছে, না খেতে পেয়ে মারা গেছে। তবে এ কোন কাকিমার খাবার বেঁধে নিয়ে গেল কাকা? মিথ্যে কথা বলবার লোক তো নয় আশু কাকা। তবে কি কাল সকালে উঠে নিজেই খাবে? কিংবা হয়তো সেই কাকিমার মৃত্যুর পর আবার এক কাকিমার আবির্ভাব হয়েছে। আশু কাকা হয়তো বিয়ে করেছে দ্বিতীয় পক্ষে, হয়তো মাথার দিব্যি দিয়ে বিয়ে করতে বলে গিয়েছিল কাকিমা মরবার সময়। হয়তো অরক্ষণীয়া শ্যালিকায় দ্বিতীয় পক্ষের স্ত্রী হয়ে এসেছে, কি জানি। গলি থেকে বেরিয়েই ডান দিকের বড় রাস্তা একটা, সেইখানে সেই রাত্রির দ্বীপ্রহরে আমি যেন ভূত দেখলাম। একটা ডাস্টবিনের ধারে বসে আশু কাকা পুঁটুলি বাঁধছে। থরে থরে মাছ, মাংস, রসগোল্লা, সন্দেশ, দই সাজিয়ে রাখছে চাঙারিতে। আশু কাকার দ্বিতীয় পক্ষে স্ত্রীর জন্যই হয়তো। গাড়িটা থামিয়ে দেখতে লাগলাম। আশু কাকাই তো, কোনো সন্দেহ নেই। আশু কাকা, ডাকলাম। আশু কাকা আমার দিকে চাইলে, বড় কাতর সে চাউনি। কে? নবনী? বেশ স্পষ্ট মনে আছে আশু কাকার গলা।
হ্যাঁ, কিন্তু তুমি এখানে? গাড়ির দরজা বন্ধ করে নামলাম। কৌতূহলের সীমা ছিল না আমার, কিন্তু কাছে যেতেই একটা ধবধবে সাদা লোমওয়ালা কুকুর আমাকে দেখে ভয়ে ওদিকে পালিয়ে গেল। চোখের কানের কি মর্মান্তিক ভুল! আশু কাকা নয়? ছি ছি ছি! লজ্জায় আমার মাথা কাটা গেল।